ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ চলছে ভয়াবহ এক যুদ্ধ। জানিয়ে দেব আমাদের হাতে থাকা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। লেবাননে এবার পিছু হটেছে ইসরায়েলি সেনারা। এরপরেই থাকবে এবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মিডিয়া প্রধান নিহতের দাবি। জানিয়ে দেব চাপে ফেলতে চাইছেন ট্রাম্প প্রশাসন, মাথা নোয়াবে না ইরান। অপরদিকে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে বিভক্ত এক জাতি ইসরায়েল। সর্বশেষ জানাবো, সম্প্রতি ইহুদিবাদ নামক মতবাদটি বিলীন হওয়ার গতি বেড়েছে বলেছেন ইলান পাম্পে। শুনছিলেন আপডেট সংবাদগুলোর শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। লেবাননে পিছু হটেছে ইসরায়েলি সেনারা। লেবাননে গত ২৬ সেপ্টেম্বর স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল। ওই হামলা শুরুর পর গত শনিবার লেবানন সবচেয়ে গভীরে প্রবেশ করেছিল ইসরায়েলি সেনারা। তবে রবিবার সকালে হিজবুল্লাহ যোদ্ধাদের পাল্টা হামলায় ইসরায়েলি সেনারা চলে যেতে বাধ্য হয়। এদিকে ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে বিভিন্ন স্থানে ১৩০টি ক্ষেপণাস্ত্র ও ৫টি ড্রোন দিয়ে আক্রমণ চালায় হিজবুল্লাহ। এছাড়া ইসরায়েলের ৫টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের হাইফা শহরের মধ্য এবং ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়, খবর আল জাজিরার। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উত্তর অঞ্চলীয় সিজারিয়া এলাকায় অবস্থিত ব্যক্তিগত বাসভবনে ২টি ফ্লাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। পুলিশ জানায় নেতানিয়াহুর বাড়ির বাগানে পড়ে ২টি ফ্লাশ বোমা। হামলার পর ওই বাসভবনে আগুন ধরে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার সময় নেতানিয়াহু ও তার পরিবার বাসভবনে ছিলেন না। লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণ লেবাননের চামা গ্রামের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ পাহাড় অল্প সময়ের জন্য দখল করেছিল ইসরায়েলি বাহিনী, কিন্তু হিজবুল্লাহর আক্রমণের পর সেখান থেকেও তারা সরে যেতে বাধ্য হয়। চামাতে অবস্থিত সিমনের মাজারে বোমা হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। যদিও এটির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। তিনি ইসলাম ধর্মের নবী হযরত ঈসা আলাইহিসসালামের অন্যতম সহযোগী ছিলেন বলে বলা হয়। এছাড়া তিনি ঈসা আলাইহিসসালামের মা মরিয়মের আত্মীয় ছিলেন বলে জনশ্রুতি রয়েছে। তবে তার মাজারটি ধ্বংস আসলে করা হয়েছে কিনা সেটি এখনো স্পষ্ট নয়। এদিকে স্থল হামলার পাশাপাশি লেবাননের বিভিন্ন জায়গায় ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় নতুন করে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, লেবানন থেকে দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার পর হাইফা এবং আক্রো শহরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। এদিকে হাইফার বিস্ফোরণটি বিদ্যুৎ বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, ফলে শহরের কিছু অংশ অন্ধকারে ডুবে যায়। ইসরায়েলি চ্যানেল 14 জানিয়েছে, এই আক্রমণে হাইফা অঞ্চলের বেশ কিছু ভবন ও যানবাহনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মিডিয়া প্রধান নিহতের দাবি। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মিডিয়া প্রধান নিহত হয়েছেন বলে দাবি করেছে লেবাননের ২টি নিরাপত্তা সূত্র। লেবাননের রাজধানী বৈরুতের একটি ঘনবসতিপূর্ণ এলাকার একটি ভবনে হামলা চালালে হিজবুল্লাহর মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ নিহত হন। রোববার ১৭ নভেম্বর লেবাননে এই হামলা চালায় ইসরায়েল, খবর রয়টার্সের। লেবাননের ২টি নিরাপত্তা সূত্র রয়টার্সকে এ তথ্য জানালেও হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীকে রয়টার্সের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হলে তারাও কোনো জবাব দেননি। রোববারের হামলাটি চালানো হয়েছে বৈরুতের রাস আল নাবা এলাকার আশেপাশে। সেখানে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা থেকে বাঁচতে বৈরুতের দক্ষিণ শহরতলি থেকে বাস্তুচ্যুত অনেক মানুষ আশ্রয় নিয়েছিল। লেবাননের নিরাপত্তা সূত্র জানায়, এখানকার যে ভবনে ইসরায়েল হামলা চালিয়েছে, যেখানে বাথ পার্টির অফিস রয়েছে, পার্টির প্রধান আলী হিজাজি লেবাননের সম্প্রচারমূলক টেলিভিশন আল জাদেদকে জানিয়েছেন, হিজবুল্লাহর মিডিয়া প্রধান আফিফ ওই ভবনে ছিলেন। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের ওই হামলায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩ জন। চাপে ফেলতে চাইছেন ট্রাম্প, মাথা নোয়াবে না ইরান। হোয়াইট হাউসের মসনদে বসতে আরো ২ মাস বাকি, তবে এরই মধ্যে নিজের মন্ত্রিসভা গোছানো শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভায় ইসরায়েলপন্থীদের আধিক্য দেখে হতাশ হচ্ছেন অনেকে। সামনের দিনগুলোতে ইরানের ভাগ্যে কি ঘটবে তা নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা। অবশ্য ইরান নিয়ে ট্রাম্পের পরিকল্পনার কিছু কিছু সামনে আসতে শুরু করেছে। ট্রাম্প আগেরবার প্রেসিডেন্ট থাকাকালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানি গিয়ে ঠেকে। ইরানের সঙ্গে ৬ জাতির করা একটি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফা বের করে আনেন ট্রাম্প। এছাড়া ক্ষমতার পুরোটা সময় নানা নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে হয়রান করে রেখেছিলেন তিনি।
এমনকি ট্রাম্পের নির্দেশে ইরানের গুরুত্বপূর্ণ একজন সামরিক কমান্ডার কাশেম সুলাইমানিকেও হত্যা করা হয়। এখন ইরানকে দুর্বল করতে আবারও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বেছে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। উদ্দেশ্য হচ্ছে ইরানের অর্থনীতির কোমর ভেঙে দেওয়া হবে। তাতে করে নিজের প্রক্সিদের আর যেমন সাহায্য করতে পারবে না ইরান, আবার পরমাণু কর্মসূচিও এগিয়ে নিতে পারবে না। দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে এমন খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট। ট্রাম্পের অন্তর্বর্তী টিমের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে নতুন প্রশাসনের। বিশেষ করে দেশটির তেল রপ্তানি খাতকেই টার্গেট করবে ট্রাম্প। এতে করে ইরানের তেল রপ্তানি নাটকীয়ভাবে কমে যেতে পারে। বর্তমানে প্রতিদিন প্রায় 15 লাখ ব্যারেল তেল রপ্তানি করে ইরান, যা 4 বছর আগেও ছিল মাত্র 4 লাখ ব্যারেল। বিশেষজ্ঞরা বলছেন এতে খুব বিপদে পড়বে ইরানের অর্থনীতি। জ্বালানি পরামর্শক এবং মার্কিন প্রেসিডেন্টদের সাবেক একজন উপদেষ্টা বব ম্যাকলেনিল ভাষায়, এমন নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতি ট্রাম্পের প্রথম দফার শাসন আমলের চেয়ে খারাপ অবস্থায় গিয়ে পড়বে। মূলত পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানকে আলোচনার টেবিলে আনতেই এমন কৌশল বেছে নিচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে এমন কৌশল কতখানি কাজে দেবে তা নিয়ে সন্দেহ রয়েছে। চাপে পড়ে যুক্তরাষ্ট্রের শর্ত ইরান নাও মানতে পারে। ইরানি কর্মকর্তারা এরই মধ্যে চাপে পড়ে আলোচনা বসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। গেল সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে দিয়ে বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের এই নীতি ট্রাম্পের আগের দফায় ব্যর্থ হয়েছিল, এবারও তাই হবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেও দেননি, কিন্তু আলোচনা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। ট্রাম্প ক্ষমতার চেয়ারে বসেই চীন ও ইরানের উপরে চাপ প্রয়োগ করবেন বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইক ওলার্সকে বেছে নেওয়াই তার ইঙ্গিত। সেক্ষেত্রে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও খারাপ হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে বিভক্ত এক জাতি ইসরায়েল। অপারেশন আল আকসা ফ্লডের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চরমপন্থী নীতির কারণে ইসরায়েলের অভ্যন্তরে গৃহযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। এই ধরনের আশঙ্কা এই প্রথমবারই নয়, বরং ইসরায়েলি সমাজে দীর্ঘদিন ধরেই গৃহযুদ্ধের একটি আশঙ্কার কথা বলছেন বিশ্লেষকেরা। ইসরায়েলের প্রতিষ্ঠার সময় এর নেতারা সংবিধান প্রণয়ন করা থেকে বিরত ছিলেন। তারা জানতেন যে একটি সংবিধানের উপস্থিতি ধর্মীয় ও ধর্মনিরপেক্ষতাবাদীদের মধ্যে তীব্র বিভাজনের দিকে নিয়ে যেতে পারে, যা শুরু থেকেই ইসরায়েল রাষ্ট্রের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। ইসরায়েলের ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ জনগণের মধ্যে বেশ কিছু বিষয়ে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে, যেমন সাবাত পালন, হালাল খাদ্য গ্রহণ, নারীদের মর্যাদা, আন্তঃবিবাহ, শিক্ষা, সামরিক গবেষণা ও বসতি স্থাপন। সময়ের সাথে সাথে এই তালিকায় ময়নাতদন্ত ও অঙ্গ প্রতিস্থাপন আইন, মানবাধিকার, ধার্মিক, নারীদের কর্মসংস্থান ও ফিলিস্তিনিদের সাথে সমঝোতা করার মতো বিতর্কিত বিষয়গুলো যুক্ত হয়েছে। এই পার্থক্যগুলো এতটাই তীব্র যে অনেকে ইসরায়েলি মনে করেন যে কোনো সময় এগুলো গৃহযুদ্ধের কারণ হতে পারে। মিশরীয় কূটনীতিক রফআত আল আনসারি তার স্মৃতিচারণে ইসরায়েলে অবস্থানকালীন অভিজ্ঞতা বর্ণনা করে উল্লেখ করেছেন যে চরমপন্থী ধর্মীয় গোষ্ঠী মিশরীয় রাষ্ট্রপতি আনোয়ার সাদাতের হত্যার পর মিশরীয় ইসরায়েল শান্তি চুক্তির বিরুদ্ধে একটি বিক্ষোভের আয়োজন করেছিল। এ বিষয়ে মিশরের রাষ্ট্রদূত মোহাম্মদ বাসিউনি একবার বলেছিলেন, যদি ইসরায়েলে গৃহযুদ্ধ শুরু হয় তবে এর কারণ হবেন কাস আন্দোলনের নেতা মীর কাহানে। বাসিউনির এই মন্তব্য ইসরায়েলি সমাজে বাস্তবসম্মত বিশ্লেষণের ভিত্তিতেই করা হয়েছিল। অনেক ধার্মিক ইহুদি বৃহত্তর ইসরায়েল ধারণা ত্যাগে অনাগ্রহী। তারা যে কোনো শান্তি চুক্তির বিরোধিতা করেন যা আরবদের দখলকৃত অঞ্চল তাদের ফিরিয়ে দিতে পারে। এই প্রেক্ষাপট ইসরায়েলি সমাজে গভীর মতবিরোধের বাস্তবতা এবং সম্ভাব্য সংঘাতের দিকেই ইঙ্গিত করে। সম্প্রতি ইহুদিবাদ নামক মতবাদটি বিলীন হওয়ার গতি বেড়েছে বলেছেন ইলান পাপ্পে। ইসরায়েলি লেখক ইলান পাপ্পে বলেছেন, এমন একটি শাসক গোষ্ঠীর মাধ্যমে গাজা গণহত্যা পরিচালিত হচ্ছে যারা গাজাকে পুরোপুরি ধ্বংস করার চিন্তা বিশ্বাস লালন করে। স্পেনের দৈনিক এল পাইসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। ইসরায়েলের এই ইতিহাসবিদ বলেন, বর্তমানে গাজায় যা ঘটছে তা অবশ্যই গণহত্যা। এটা কেবল নারী ও শিশু সহ বিপুল সংখ্যক মানুষ নিহত হওয়ার কারণে নয়, বরং এই অন্যায়ের পেছনে একটি চিন্তা বিশ্বাস কাজ করছে, আর তা হলো গাজার সব মানুষকে, এমনকি সম্ভবত সব ফিলিস্তিনিকেও মেরে ফেলা বৈধ। ইসরায়েলের শাসক গোষ্ঠী এমনটাই মনে করে। এল পাইস পত্রিকার সাংবাদিকদের একটি প্রশ্ন ছিল এরকম,
আপনি কয়েক মাস আগে একটি নিবন্ধে যুক্তি দিয়েছিলেন যে ইহুদিবাদ ভেঙে পড়েছে। আপনি কি এখনো ওই অবস্থানে অটল রয়েছেন? এই প্রশ্নের উত্তরে ইলান পাম্পে বলেন, হ্যাঁ অবশ্যই আমি আমার অবস্থানে অটল রয়েছি। আমি বেশ কয়েকটি পত্রিকা চিহ্নিত করেছি যেগুলো একসঙ্গে মেলালে ইহুদিবাদ নামক মতবাদের ধ্বংস নির্দেশ করে, এবং আমার নিবন্ধটি লেখার পর ধ্বংসের এই প্রক্রিয়াটি আরো জোরালো হয়েছে। গত 7ই অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থনে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং জর্ডান নদীর পশ্চিম তীরে নতুন করে গণহত্যা শুরু করেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গাজায় ইহুদিবাদী ইসরায়েলের হামলায় 43,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং 1,07,000-এর বেশি আহত হয়েছেন। ব্রিটিশ সরকারের সরাসরি সহযোগিতায় ফিলিস্তিনের মাটিতে ইহুদিবাদীরা অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর 1917 সালের 2 নভেম্বর ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। এরপর 1948 সালে আনুষ্ঠানিকভাবে অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। আমেরিকা ও ব্রিটেন সহ পশ্চিমাদের সহযোগিতায় এ পর্যন্ত ফিলিস্তিনিদের বিরুদ্ধে বহু গণহত্যা চালানো হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান সহ অনেকেই ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ শাসনের বিলুপ্তি চায় এবং বিশ্বের বুকে এমন অবৈধ অস্তিত্বকে গোটা মানবতার জন্য লজ্জাজনক বলে মনে করে।